শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা এই যে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম, আর বাসন মাজা ধোয়া হয়ে গিয়েছে আমার। জুই ঘুম থেকে উঠে ওর পাপার সাথে ওইদিকে সামনের দিকে গেল। তো চলো কাজকর্ম করি। সকালবেলা উঠে আজ খুব সুন্দর রোদ উঠে গিয়েছে, আর আজ আমাদের ইটের গাড়ি আসার কথা আছে আজ। তো একটু পরে আসবে হয়তো। সকালবেলা ঘুম থেকে যখন উঠিনি বিছানায়, তখনই ফোন এসেছিল যে আজ ইট নিয়ে আসবে, তো বাড়িতে থাকতে বলেছে। চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো তো এগুলোর কি অবস্থা হয়েছে। মনে হচ্ছে যে এগুলো তুলে ফেলি, আর এখানে আবার নতুন করে হচ্ছে চারাগুলো, কিন্তু এগুলো ফেলতেই ইচ্ছে করে না, এত সুন্দর পাতাগুলো বেরিয়েছে। এই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম সবে, এখনও এগুলো ঝাড়া মোছা পরিষ্কার করা হয়নি। তারপরে দেখো ওই লাল রঙের বিছানার চাদরটা কালকে তুলে রেখে দিয়েছিলাম, আজকে ধুয়ে দিতে হবে। আর রোদও যেহেতু আছে, তো এটা ভাবছি একটু পরে ধুয়ে দেব। বিছানা ভর্তি হয়ে আছে, ভাবো তো এই বিছানাটা গোছাতে কতটা সময় লাগবে। এই যে উপরে প্লাস্টিক, তার নিচে এই যে পাতলা কম্বল, তারপরে মশারি, তারপরে ভিতরে আবার 3টা ব্ল্যাঙ্কেট। জানো তো এই কাজগুলো না একটু দেরি হয়ে যায়, বলে যে আজকে নিয়ে আসবে কালকে নিয়ে আসবে বালু পাথর, কিন্তু ওই কয়েকটা দিন লেগেই যায়। বিশেষ করে যখন বালু নিয়ে এসেছিল তখন তো অনেক দিন ধরে ঘুরতেছিলাম, তারপরে গিয়ে বালুর দেখা পেলাম। ওই বালুগুলোই মোটামুটি অর্ধেকটা আছে এখনও। এখন আপাতত মনে হয় আমাদের বালুটা লাগবে না, এখন এই পাথরটাও তো আছে, আর শুধু ওই ইটেরই প্রয়োজন। তো যেহেতু বললো আজ নিয়েই আসবে, দেখি। জানি যে তোমরা অনেকেই আমাদের ঘরের কাজ দেখার অপেক্ষায় আছো, যে কবে আবার কাজ শুরু হবে আর কতটা এগিয়ে যাবে, আর তোমরা অনেক ভালোবাসাও দাও। কিন্তু ইটটা না হলে না শুরু করাই যাবে না। পাথর নিয়ে আসার সময় তো জুয়ের পাপাই নিজে গিয়েছিল, গিয়ে দেখে নিয়ে এসেছিল, আর পাথরটাই ছিল আমাদের ঘরের কাজের প্রথম জিনিস আর কি নিয়ে আসা। তো ইটটা কিন্তু ভিডিওতে দেখেই অর্ডার করেছে। তো এদিকে গ্যাসের চুলা, টেবিল, তারপরে বেঞ্চ এগুলো মুছে নিচ্ছি একটু। মুড়ি মাখা খাবো সকালবেলা চা দিয়ে। মাখবো তো আনতে না? হ্যাঁ আমিও খাবো। ধুনিয়া আনছেন? ধুনিয়া আচ্ছা তো মুড়ি নিয়ে দাঁড়াই বসো বসে মুড়ি নিয়ে খেয়ে দাও। তো এদিকে দিদি এসেছে, দিদিকে জুয়ের পাপা বসতে বলছিল, আমিও বললাম যে বসো চা খাই, মুড়ি খাও, কিন্তু বলছে যে খাবে না, দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে যাবে। আর মুড়িতে না চানাচুর তারপরে একটু ঘি দিয়ে মাখলে পরে ভালো লাগে, আর একটু শশা। তো শশাটা তো আপাতত ছিল না, তো একটু চানাচুর আর হালকা একটু ঘি দিয়েও মেখে নিই। এদিকে সকালবেলা চাটা আমি করিনি, শাশুড়ি মা করেছে, অনেকগুলোই চা করেছে। গুড মর্নিং। গুড মর্নিং। হাতে কি ওটা? হরলিক্স। তোমার না হরলিক্স আছে বয়াম? এটা খাওয়াও না খাওয়াই না, সকালবেলা? সকালবেলা খায় মানুষ, তো সন্ধ্যাবেলার দিকে তোমাকে দেই না? সে কালকে তো দিলাম। সন্ধ্যার দিকে দাও, আমার তো খাইতে তো সকালবেলা ভালো লাগে। আমার চুলটা পাকা দেখে অনেকেই কালার করতে বলে, কিন্তু আমার মনে হয় কালার করলে আরও বেশি পরিমাণে চুল পাকে। আর কি বলতো, এই তো পাকতেই আছে, একটা দুটো করে বেশি বাড়তেই আছে, কিন্তু আজকে কালার করব, কয়েকদিন ঠিক থাকবে, তারপরে আবার একটা এক্সট্রা কাজ মনে হয়। নিতেই স্পা যে করতে যাব, সেই সময়টা যে বের করবো রাতের বেলা, বিকেলবেলার দিকটা একটু মানে সন্ধ্যার দিকটা ফ্রি হই, ওই সময় না এখন ঠান্ডার দিন যেহেতু, তো গেলে পরে আরও বেশি পরিমাণে ঠান্ডা লাগবে চুলটা ভেজালে, তো এই ভয়ে আমি আর যাই না। আর সকালবেলা থেকে তো সারাটা দিন এত পরিমাণে কাজ থাকে, তারপরে ভিডিও এডিট করে আপলোড দেওয়া, এই সময়টা আর হয়ই না, এই জন্য ছেড়েই দিয়েছি চুলের যত্ন। তো দেখি যেদিন একবারে রোদ হবে আর ফ্রি থাকবো একদম, সেদিন গিয়ে একটু স্পা করে আসবো। আর কালারটা এখন আপাতত করব না, যখন আরও বেশি পরিমাণে পাকবে তখন কালার করব। আমার মাথায় এতগুলো চুল পেকে গিয়েছে, আমার কোনো চিন্তাই নেই। দেখো আসলে প্রথমের দিকে একটু চিন্তা করতাম, ভাবতাম যে কি হবে, চুলটা পেকে যাচ্ছে, কিন্তু পরে জুয়ের বাবা বোঝাতো অনেক যে এটা কোনো ব্যাপার না, পাকছে তো কি হয়েছে, ন্যাচারাল, মানে পাকার থাকলে অবশ্যই পাকবে, তো কোনো ব্যাপার না। তো তখন থেকে আমিও একসেপ্ট করে নিয়েছি। একটা সময় গিয়ে চিন্তা হতো, কিন্তু এখন আর কিছুই মনে হয় না। তারপরে আরও প্রায় মানুষেরই শুনি যে এরকম চুল পেকে যায় কম বয়সেই, তো তো কি আর করার আছে বলো। যাই হোক, এদিকে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, আর ব্ল্যাঙ্কেটগুলোর কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। এক দিদিভাই একদিন কমেন্ট করেছিল যে তোমার হিটারটার লিঙ্কটা দিও তো, আবার এক দিদিভাই কমেন্ট করেছে যে তোমার বেডশিটটার লিঙ্ক দিও। আসলে দিদিভাই এগুলো গিফটের, তো আমার কাছে কোনো লিঙ্ক নেই।
এগুলো আমাকে গিফট করেছিল। আর এই যে কম্পিউটারটা দেখতেছো এটারও লিংক চেয়েছো, কিন্তু এটাও গিফটের। তবে এই উপহারগুলো আমার অনেক কাজে দিয়েছে, অনেক উপকার করেছে। আর তারপরে এই প্রত্যেকটা জিনিসে একটা একটা করে সব জিনিসের জন্যই কিন্তু আমার ঘরের লুকটা আরেকটু চেঞ্জ হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। কার্পেট, বেড কভার, তারপরে কম্পিউটার, এই হিটার, ইলেকট্রিক কেটলি, তারপরে ফ্ল্যাক্স, প্রত্যেকটা জিনিসই কাজের, তাই না? আমার মনে হয় খাটটা আমাদের একটু উল্টো সাইড রাখা হয়েছে। যেদিকে বালিশগুলো রাখলাম ওইদিকে কিন্তু মাথা করি না আমরা রাত্রিবেলা শোয়ার সময়, আর তার উল্টো সাইডে করি আর কি, বিপরীত সাইডে। কিন্তু ওই সাইডে জানালাটা ছিল বলে এই খাটের ডিজাইনটা এদিকে পড়েছে। আর প্রত্যেক দিন বিছানা ঝাড়া হয়, কিন্তু টিনগুলো আর মুছে নেওয়া হয় না। আজ একটু টিনগুলো মুছে নিলাম, অনেক মাকড়সার জাল আর অনেক ধুলাবালি পড়েছিল। তো তারপরে এই যে কার্পেটগুলো তুলে একটু ঝাড়াঝাড়ি করছিলাম, ঘরটা একটু ঝাড়ু দেবো এখন। আর তার সাথে টেবিলটাও মুছে নিলাম। এইগুলো তো প্রত্যেক দিনের কাজ, তাই না? সকালবেলা উঠে প্রত্যেক দিন এই কাজগুলো করতে হয়। শুধু আমি না, সবাই তোমরা করো আমি জানি, কিন্তু আমি ভিডিও করি বলে তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিনের এই আমার কাজগুলো। আমি বিয়ের আগেও ঘর গোছাতাম, ঘর গোছাতে খুব পছন্দ করি। সব সময় ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতাম, কোন দিকে পেপার লাগাতে হবে না, কোন দিকে কি করলে একটু ঘরের ডিজাইনটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, মানে সাজানো গোছানোটা আর কি খুব পছন্দ লাগে। আর আমার বাপের বাড়িতেও ঘরটা কাঁচা মাটির ছিল আর উপরটা টিনের ছিল, একটু বড় সড়ো ছিল। তবে মানে 2টা রুম করলেও অনেক বড় বড় রুম হতো। তবে ওই ঘরটাকে আমি প্রায় কিছুদিন পর পর মুছতাম, ল্যাপা মোছা করে একদম গুছিয়ে রাখতাম। এই এত বড় ঘর, তাই এইগুলো কাজ আমার কিছু মনে হয় না, ঘর মোছা ঝাড়া গুছিয়ে রাখা। তবে হ্যাঁ, এই সিমেন্ট যদি দিয়ে না মুছতাম তাহলে প্রায়ই মুছে রাখতাম। যেহেতু সিমেন্ট দিয়ে এখন মুছি, তাই বেশি একটা মোছামুছি করা হয় না, সিমেন্টটা সব সময় থাকে না। তো এদিকে বেগুন গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর প্রায় শাক বেরিয়ে গিয়েছে বেগুন গাছের গোড়াতে। আমি শুধু দেখার অপেক্ষায় আছি যে আমার লাগানো এই বেগুন চারাগুলো কতদিনে অনেকটা বড় হয়ে যাবে আর বেগুন ফল ধরতে শুরু হবে। শাকের বীজ ফেলে দিয়েছিলাম, বীজটা বেঁচে গিয়েছিল জমিতে ফেলার পর। তো এখানে দেখো কি সুন্দর করে চারা বেরিয়েছে, অনেক ছোট ছোট চারা। এখানে মনে হয় লাপা শাক ফেলেছি, আর এখানে মনে হয় কি বীজ ফেলেছি মনে নেই ঠিক। তবে বীজগুলো এই যে অনেকটা বড় টাইপের ছিল। কতগুলোর গাছ বেরিয়েছে, কতগুলো এখনো বেরোয়নি। মিস্ত্রি সেদিন এসে বলেছিল পিলারগুলোতে একটু জল দিতে। বাবা মাঝে মধ্যে দেয়, জিওর পাপাও মাঝে মধ্যে দেয়। তো আজকে আমি জলটা দিয়ে নিচ্ছি। বিয়ে হওয়ার এত বছর হয়ে গেল, প্রায় ওই বছর 2018 থেকে 2026 পড়ে গেল। এতগুলো বছরে একটা জিনিস তো অন্তত ভালো মতো শিখে গিয়েছি, সবসময় নিজের কাজে ব্যস্ত থাকাটাই ভালো আর কি। তাই চেষ্টা করি সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকার। এই 1 মগ করে জল দিয়ে আর কী হবে বলো, কারণ পিলারের নিচগুলোতে আবার জলটা যেতে পারছে না, যেহেতু অল্প করে জল দিলাম। ওই পাইপ দিয়ে বেশি করে জল দিতে হয় এর জন্য। মোটরটা যেহেতু এখনও কেনা হয়নি, এবারও মনে হয় এই মাসেও কেনা হবে না, কারণ এই মাসে ঘরের কাজটা একটু এগোতে হবে, যেহেতু ইট অর্ডার করলাম আবার। আমি শুধু চেষ্টা করছি যে ইটের গাড়ি আসার আগেই এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করি। তা না হলে ইট আসলে পরে ইটগুলো বাড়িতে নিয়ে এসে রাখতে হবে এক এক করে, আর আসলে ওখানে রাখাই যাবে না, আজকের দিনেই সব নিয়ে আসতে হবে। রাখলেই অর্ধেক ইট হারিয়ে যাবে আমাদের। তাই লোকটাকেও বারবার ফোন করেও তাড়া দিচ্ছিল যে কত দূরে আছো আর কোথায়, আজকেই কিন্তু আসতেই লাগবে আর আগেই আসতে লাগবে। তো যাই হোক, এদিকে আমি এই বিছানার লাল রঙের বিছানার চাদরটা একটু ভিজিয়ে রাখলাম, ধুয়ে দেবো আজকে। অনেকেই বলেছো যে ইজি লিকুইড একটা কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে উলের সোয়েটারগুলো ধোয়াধুয়ি করতে। হ্যাঁ তাই করব, কিন্তু বাজারে যখন যাই না তখন একদমই মাথায় থাকে না। যেহেতু রোদটা আছে আর এই বিছানা চাদরটা দেখতে পাতলা হলেও আর ভিজাইলে কিন্তু অনেক ভারী আর একটু মোটা হয়, তো শুকাইতে একটু সময় লাগবে আমার মনে হয়। এই যে ভেজালাম এতটা ভারী হয়েছে যে কাছাকাছি করতে পারছিলাম না ঠিক মতো। তাই বেশিক্ষণ ভিজিয়ে না রেখে রোদ চলে যাওয়ার আগেই আমি ধুয়ে দিলাম। আর তার সাথে ইদানিং এই কার্পেটের উপরে এই পুরানা বিছানার চাদরটা বিছিয়ে ভাত খেয়েছিলাম, তো ওটাও ধুয়ে দিলাম আজকে। তারপরে মোটামুটি কয়েকদিন হয়ে গেল উনুনটা মোছা হয় না। আমি কিন্তু কিছুদিন পরপরই উনুনটা মুছে নিই, তাহলে দেখতেও সুন্দর লাগে আর রান্না করতেও মজা লাগে। তো একটু এখানকারই মাটি নিয়ে এসে এই যে উনুনটা মুছে দিচ্ছি। আর নদীর মাটিগুলো নিয়ে এসে মুছলে বা উনুন তৈরি করলে কিন্তু উনুনটা অনেক শক্ত টাইপের হয়। তবে এখন কে যাবে এটুকু মাটির জন্য নদী থেকে নিয়ে আসতে, তাই আমি এই যে
পুরানা ঘর, ইটের ওখান থেকে একটু মাটি ভেঙে নিলাম হাত দিয়ে, আর উনুনটাতে এখন ফাটা জায়গাগুলো বন্ধ করে দিচ্ছি চারিদিকে, আর আবার মুছে নিচ্ছি। আবার কিন্তু যখন রান্না করব 2 দিন পর আবার ফেটে যায়। হয়তো বা এটা যে আলাদা করে একটা মাটি লাগানো হয়েছে, আগের মাটিটা তো ভেঙে গলে নষ্ট হয়ে গিয়েছিল, ওটা পুকুরের মাটি দিয়ে তৈরি ছিল আগেরটা, বাইরে থাকার কারণে বৃষ্টি হয়েছিল একদিন, সব গলে গিয়েছিল। আবার আমি নতুন করে তৈরি করে নিয়েছি, তো এই জন্য এক্সট্রা একটা মাটি পড়ে গিয়েছে, তাই হয়তো ফাটল ধরে। তার সাথে উনুনের চারপাশটাও একটু মুছে দিচ্ছি। আর আজ আর এই জায়গাটা পুরোটাই গোবর দিয়ে মুছবো না, কারণ এখানেই আমাদের ইটগুলো নিয়ে এসে রাখা হবে। তাছাড়া তো পুরো বাড়িতে আর জায়গায় দেখতে পাচ্ছি না। উঠোনটা যেহেতু এখন অনেক ছোট হয়েছে, আর ঘরের ওই দিকটাতে তো রাখা যাবে না, কারণ যেহেতু ঘরের কাজ হবে। আর গেটের সামনেটাতে তো পাথরগুলো বস্তায় ভরে রাখা আছে, তো এই জায়গাটাই রাখতে হবে। তো এই যে উনুনটা মোছা সবে কমপ্লিট হলো, এখন একটু ভিডিও এডিট করব, আর জুয়ের জন্য ডালিয়ে বসিয়ে দেবো। ও খেলতে গিয়েছে মনে হয়, এখন ডাকবো একটু। স্কুল বন্ধ, আজকে ভর্তি করে দিয়ে আসার কথা, তো দেখা যাবে। ও বলছে যে ইটগুলো আগে আসুক, তারপরে না হয় গিয়ে ভর্তি করে দিয়ে আসবো। আর জুই এবার কোন ক্লাসে উঠলো বলো তো? প্রথমে অঙ্কুর, তারপরে কিশোলয়, তারপরে এবারে শিশুর পরে হচ্ছে 1। তো আজ আমরা বানাবো হচ্ছে পুঁই শাকের যে বীজগুলো থাকে না, ওই বীজগুলো, এগুলোকে নাকি কি বলে, পুটলি নেই কি বলে, এরকম করে কাটবো। তো কি বীজ হয়েছে জেঠিমাদের এখানে পুঁই শাকের। এই বীজগুলোকে আলাদা করবে? হ্যাঁ, না জানি না আমি, কিন্তু জানি না। দাও, এই দেখো দেখাচ্ছি, এই দেখো কি পরিমাণে বীজ হয়েছে। মিতুলি না, দেখো কি পরিমাণে বীজ হয়েছে। এত উপরে তো উঠাই যাবে না, যে ভারী, আমাদের বড় মানুষ ওঠা যাবে না। বাচ্চা মানুষকে উঠাই দিলে ভালো হইতো, কিন্তু এত রিস্ক নেওয়া যাবে না। এই দেখো মিতুলি খাবো আমরা আজকে। আলতা বানাও। এগুলো দিয়ে আমরাও না ছোটবেলায় ওই আলতা বানিয়ে খেলতাম, রং হয়। এইদিকে আসতেই জেঠিমাদের চালে দেখি কি পরিমাণে পুঁই শাকের এই মিতুলিগুলো হয়েছে, মানে বীজগুলোকে নাকি মিতুলি বলে। জেঠিমার কাছেই শুনলাম, আমি আসলে জানতাম না এগুলোকে মিতুলি বলে। আমরা বীজগুলো কোনোদিন খাইনি, এমনিতে এখানে আসার পর থেকে শুনি যে মানুষ খায়, তবে বাবার বাড়িতে থাকতে আমি কখনোই দেখিনি কাউকে খাইতে বীজগুলো। আর অনেক সময় অনেক ভিডিও দেখেছি পেজের মধ্যে যে এই জিনিসগুলো খাওয়া যায়, তো আজ ভাবলাম দেখি তো একটু ট্রাই করে কেমন লাগে। তো কেটে নিচ্ছি একটা বড় কেচি নিয়ে, যতটুক পর্যন্ত হাত যায় আর কি। এখানকার আদা গাছগুলো তুলে দিয়েছে, তো ভাবলাম কয়েকটা ডাল নিয়ে যাই। এগুলো তো লাগাইলে তো হবে না, কিন্তু এই পাতাগুলো দিয়ে না লাল চা খেতে খুব ভালো লাগে, এই জন্য নিয়ে এলাম। গাছগুলো সব তুলে দিয়েছে। এই দেখো চালের উপরটাতে কিন্তু প্রচুর আছে এরকম মিতুলি। তবে হ্যাঁ, জানো তো শাক জিনিসটা খুবই প্রিয়, তো যে কোনো শাকে হোক না কেন, বিশেষ করে স্বাদ মিশালি শাক তো ভালো লাগে। আবার পুঁই শাকটার কিন্তু আলাদা স্বাদ। তো ওকে বললাম ওইদিকে কয়েকটা পুঁই শাকের ডগাও তুলে নাও, কি সুন্দর হয়েছে, নতুন পাতা বেরিয়েছে ডগাগুলোর। ও আবার বলছে যে এগুলো পুরাট হয়েছে, এগুলো খাওয়া যাবে না, এখন খাওয়ার সিজন না, এরকম বলছে। ওই যে বীজগুলো দেখা যাচ্ছে, লাল রঙের বীজ, ফুল ফুটছে, বয়া লাগে না? দাও, কি সুন্দর শাক। আর বলে এগুলো বলে পুরা রয়েছে, দেখো তো কি কচি পাতাগুলা। আর তারপরে তো আমার শাক ধোয়ার ঝুড়িটা নিয়ে গিয়ে পুরো এক ঝুড়ি শাক তুলে নিয়ে আসলাম। ব্রেডটা খাও, দুজনে মিলে খাও, আমি দুটো ট্রাই করে দেখাবো। দুইটা একসাথে, এই একসাথে দেখো। দুইটা নিচেরটার সাথে একসাথে নিয়ে খাও, হ্যাঁ, একসাথে ধরে খাও, বার্গারের মতো করে খাও বাবা, এরকম ধরতে। মাহি এগুলা খাও, এগুলা খাও, এগুলা। ওই দেখ, ওর ভালো জিনিস ও খায় না, ওগুলো শশা খাচ্ছে নিয়ে। দেখি গাড়ির মতো কেমন টেস্ট? নাও একটু টেস্ট করে দেখো, নাও ভালো লাগে, নাও। তো শাকটা আপাতত এই যে এখানটায় রেখে দিলাম, একটু পরে শাকটা বেছে নিই আর কিছু কাজ করি।
তারপরে তো তোমরা দেখেই নিয়েছো যে ইটের গাড়ি চলে এসেছে আর ইটগুলো নামিয়ে রাখছে এই জায়গাটায়, এখান থেকে বাড়িতে নিয়ে যাব। তো বাবাও ওইদিকে নিয়ে যাচ্ছে আর আমিও ওইদিকে একটা দুটো করে নিয়ে যাচ্ছি। তো এই জায়গাটায় ফাঁকা, তো এই জায়গাটাতে এইটা এখান থেকে একটু ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে, কেমন শক্ত শক্ত আছে না। যেন এই ইটগুলো না আমার প্রতিটা পরিশ্রম লুকিয়ে আছে। আসলে কি বলো তো, এগুলো বর তো আমাকে হেল্প করে এই ভিডিও করতে, একটু টুকটাক হেল্প করে, কিন্তু সব থেকে বেশি পরিশ্রম হয় আমার ভিডিও এডিট করা, নিখুঁতভাবে ভিডিওটাকে দেখা, কাট করা, সারাটা দিন এই ভিডিওতেই পড়ে থাকতে লাগে। তার উপরে তোমাদের এক একজনের ভালোবাসা আছে এই প্রত্যেকটা ইটের মধ্যে। যখনই ঘরের কাজের জন্য একটা করে জিনিস নিয়ে আসি, কি পরিমাণে যে খুশি লাগে, কি পরিমাণে যে আনন্দ হয় আমার, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাবলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে যে না আমি পারবো। নিজে নিজেই যখন ভাবতে বসে যাই তখন অনেক কিছু চিন্তা ভাবনা করি, আমি কি এটা পুরো করতে পারবো, ঘরটা দেওয়ার যে এত বড় একটা স্বপ্ন দেখেছি, কখনো কি আমি শুরুটাও করতে পারবো। যখন ভাবতাম, এখন শুরুটা যেহেতু করলাম, কিছু দূর এগিয়ে গিয়েছি তোমাদের ভালোবাসায়, তখন এখন আবার মনে হয় যে পুরোটা কমপ্লিট করতে পারবো। তো জীবনে কি আছে বলো, আর তো কিছু নেই জীবনে। প্রায় অর্ধেক জীবনটা আমাদের শেষ, আর বাকি জীবনটুকু যদি একটা ভালো ঘরের মধ্যে কাটাতে না পারি, বাচ্চাকে যদি একটা ভালো ঘর তুলে দিতে না পারি, আমরা জীবনে থাকি বা না থাকি, বাচ্চাকে যদি মাথা গোজার ঠাইটা করে দিতে না পারি, আমাদের এই কুড়ে ঘর যেটাতে বর্তমানে আমরা থাকি, ওটা আজ আছে তো কাল নাও থাকতে পারে। যে পরিমাণে ঝড় হয়, ঝড় তুফানের দিন, এখন তো আবার এই পুরানো ঘরটা ভাঙা হয়েছে, সোজা হাওয়া বাতাসটা এসে ওই ঘরের মধ্যে লাগে, তার উপরে বৃষ্টিতে জল পড়ে। জানি যে ঘর তোলার জন্য সবাই এগুলো নিয়ে আসি, ইট বালি পাথর, কিন্তু আমার কাছে এক একটা স্বপ্নের মতো, আর এক একটা জিনিস যখনই নিয়ে আসতে পারি এই জন্যই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, যখন এত কিছু গভীরভাবে ভাবতে চাই। আর তোমরা প্রথম থেকেই যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই আমাদের সংসারের শুরুটাই শূন্য থেকে, তো এর জন্য বেশিরভাগ জিনিসই প্রায় গিফটের আছে। আর এই ঘরের বাকি জিনিসগুলো হচ্ছে এক এক করে আমরা আমাদের পরিশ্রমে তিলে তিলে গড়ে তুলেছি। আমাদের এই ছোট্ট কুড়ে ঘরটাতে অনেক জিনিস নাই থাকতে পারে, কিন্তু যেইটুকু আছে সেইটুকু সব হচ্ছে অনেক কষ্ট করে করা। আর না পাশে দিলে হলে বলো, অর্ধেকের বেশি ইট চলে গেছে না। হ্যাঁ অর্ধেকে বলে ও ওইটা আমি দেখিনি, ওইদিকে যে অর্ধেক আছে, আমি এইটুকুই ভাবছি। এগুলো গেলে মনে হয় অর্ধেক যাবে। এখানে আছে টোটাল 1000 ইট, আর 1000 ইটে আমার মনে হয় ও বলেছিল একবার যে 10-15 হাজার টাকা, তবে সঠিকটা জানিও না। আজ তো তারপরে ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ এডিটটা করেছি আমি আগে, কিন্তু তখন থেকে চেষ্টা করছি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে ভিডিওটা আপলোড দেওয়ার। একবার কমপ্লিটও হয়ে গিয়েছিল, প্রসেসিংয়ে এসে আবার কেটে গিয়েছে, তারপরে তো আবার প্রথম থেকে আপলোড দিলাম। আসলে মনে হয় হয়ে যায়। এই যে পুরো লাইন করে এখানে রাখা হয়েছে, একটা ওয়ালের মতো তৈরি হয়ে গিয়েছে। এখানে ভাত খাইতে বসলাম, এখানে ডাল আছে, এগুলো ওই ঠাকুরি কালার ডাল, মাছ কালাই যেটাকে বলে, আর এখানে শাক, বাঁধাকপির ভাজা, আর হচ্ছে বড়া। বাড়ির সবারই খাওয়া শেষ, আমাকেও অনেকক্ষণ ধরে খেতে বলছিল, কিন্তু ওই খাইতে গেলে ভিডিওটা আজকেও দেওয়া হতো না। মানে কি বলবো, একই তো দেরি হয়ে গিয়েছে, তার উপরে নেটওয়ার্কের সমস্যা। ওয়াইফাই নেওয়ার পরেও নেটওয়ার্কের সমস্যা সলভ হলো না। মানে এমনিতেই চালানো যায় কিন্তু আপলোডটা দেওয়া যায় না ঠিকঠাক মতো। আসলে অনেকজন মিলে নেওয়া তো দেখি যদি কখনো টাকা হয় তবে এক্সট্রা করে আমরা নেব। আর এখানে এই যে বড়াটা কিন্তু দারুণ স্বাদ লাগতেছিল, এটা হচ্ছে কারি পাতার বড়া। এই দেখো হাত মোজা পড়েছে, এত ঠান্ডা লাগছে, হাত মোজা, টুপি, জুতা। হ্যাঁ তো দেখো, জানি যে নেই নিচে খাওয়ানোটা ঠিক না, তবে ওই যে আরো প্যাকেট ছিল একটা, আমার বাবা আরেকটা নিয়ে আসলো, তো দুইটা নিয়ে জুটে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। আর এখানে আমি বিনস এই যে কালকের মতো ছোট করে কেটে দিয়েছি, তো আজকে ডিমটা নেই, ডিম ছাড়া এমনিতে বিনস দিয়ে বানিয়ে দিচ্ছি।
যেহেতু দুপুরে রান্নাটা আমি করিনি, শাশুড়ি মা করেছে, তো শাকটাও আর আমার বানানো হলো না, সময়ও ছিল না হাতে। ওদিকে ইটগুলো উঠাতে হচ্ছিল, আমি সাজিয়ে রাখছি। ম্যাগি খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, বলছি দাঁড়াও একটু ঠান্ডা হোক, আমি ততক্ষণে আমার জন্য একটু লাল চা করে নিই। ওই যে আদার পাতাগুলো নিয়ে আসলাম, এবারে যতক্ষণ লাল চা বানিয়ে না খাবো আমার মনে হবে যে আদার পাতাটা তাহলে বেকার নিয়ে আসলাম, আবার শুকিয়ে যাবে। তো এই জন্য একটু লাল চা করে নিচ্ছি, আর এই টিফিনটার মধ্যেই করে নিচ্ছি, হ্যান্ডেল হাতাটার মধ্যে আর করলাম না। আর তার সাথে একটু বেশি করে এই যে আদার পাতাগুলো ধুয়ে দিলাম। অনেকে এবার বলে যে ভোগ পাতাগুলো লাল চায়ের মধ্যে দিতে, তবে লাল চায়ে ভোগ পাতা দিলে আমার সেন্টটা একদমই ভালো লাগে না। তো চলো, আমার চাও বানানো কমপ্লিট হলো। আর আজকে ভিডিওটা দেওয়ার কথা ছিল না, একবার তো কমিউনিটিতে পোস্টও করে দিয়েছি যে ভিডিও দিব না আজকে আর, কিন্তু ভাবলাম যে না, যেহেতু করা আছে তো সন্ধ্যা লাগলেও আজকে আমি ভিডিও দিব। তাই অমনি এডিট করতে বসলাম, ভয়েস দিচ্ছি এখন। আর আজ না সকালবেলাটা অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না, এই জন্য আমি মোবাইলটা চার্জ করতে পারিনি বলে, সুইচ অফ হয়েছিল বলে দুপুরবেলাটায় এডিট করতে পারিনি। তো এদিকে একটু গরম জল করে নিলাম ইলেকট্রিক কেটলিটার মধ্যে, আর ফ্লাক্সে ভরে রাখছি। ওদিকে জুইকেও একটু গরম জল দেবো, যেহেতু ঠান্ডার দিন তাই প্রতি টাইমই গরম জল খাচ্ছি। ফ্লাক্সে ভরে রাখলে আমিও খেতে পারি মাঝে মধ্যে। আর ম্যাগিটা খুব গরম, তাই ওকে একটু ঠান্ডা করে দিচ্ছিলাম। এই দেখো ইটগুলো সব এখানে সারি করে রাখার পর একটা জিনিস কিন্তু সুবিধা হয়েছে, কি বলো তো, হাওয়াটা ওই দিক থেকে আসবে না, বুঝছো, আর রান্নাটাও তুমি ভালো মতো করতে পারবা। তো ওয়ালের মতো তৈরি হয়েছে। হাজার ইট। তো এখানে রসুন পেঁয়াজ কাটছে, আমি এখন বানাবো মাংস। এই যে মাংস নিয়ে এসেছে, এই 1-2 দিন পর পর নাকি মাংস না খেলে একদম খাওয়া শান্তি হয় না। তার মধ্যে আজকে করেছে পরিশ্রমের কাজ, তাই না? ইট উঠাইছে। বাবা নাকি রাতে ভাত খাবে না, মাংস রাখতে বলেছে, কাল সকালবেলার দিকে বাসি ভাত করলো। আগেই একটু খায় তো, এখন বাজে 8টা। তো আমি এদিকে এই যে ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আর মাংসটা ওই উনুনে বানাই, গল্প করতে করতে রান্না হয়ে যাবে না? চলো। আজ একটু উনুনটা চেঞ্জ করে নিলাম, উনুন চেঞ্জ করিনি, জায়গাটা চেঞ্জ করেছি। প্রথমে ওইদিকে ছিল এতদিন, আজকে একটু উল্টো সাইডে করে নিলাম এদিকে। অ্যাকচুয়ালি এদিকেই রান্না করতে লাগে। কি এটা কি দিক বলে? পূর্ব দিক। পূর্ব দিক, মানে বড়রা বলে, বাড়ির শ্বশুর বাড়ির বড়রা বলে যে পূর্ব দিকে রান্না করতে লাগে। আর বাবার বাড়িতে ছিল পশ্চিম দিকে রান্না করতে লাগে, উনুনের ওই দিকে থাকে উনুনটা। তো এতদিন ওইদিকেই রান্না করছিলাম, তো আজ এইদিকে ঘুরিয়ে নিলাম, কারণ এদিকে লাইট আছে, ওইদিকে একটা লাইট আছে, আর ওইদিকে যেহেতু এখন ইটগুলো রাখা হয়েছে, বেঞ্চটাও রাখা হয়েছে, তো ভাবলাম এদিকেই আজ করি। এই জায়গাটা একটু ফাঁকা লাগছিল, হবে। আমি কিন্তু এই লতা পাতাগুলোর একদম নিচে কড়াইটা বসাইনি, অনেকটা দূরে আছে, তবে ওরকম দেখা যাচ্ছিল যে একদম নিচে বসিয়েছি। আর একদম নিচে বসালে তো কড়াইয়ের মধ্যে রান্না করতে গিয়ে যদি ওখান থেকে গাছ থেকে কিছু পড়ে, পোকামাকড়। একটু হলুদ, সামান্য পরিমাণে লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা আমি ভেজে নিলাম। অনেক দিন পর আজকে এই জ্যাকেটটা পরলাম, এটা ধুয়ে দিয়েছিলাম, কতদিন পর শুকিয়েছে ভাবো তো, কারণ রোদেই ছিল না, তো এই জন্য প্রত্যেক দিন একটু করে শুকাচ্ছিলাম। আজ যেহেতু ভালো করে শুকিয়ে গিয়েছে তাই পরলাম। আর এই জ্যাকেটটা পরে না অনেকটা আরাম পাওয়া যায়, ঠান্ডা লাগে না। ওই 2-3টা সোয়েটার পরার থেকে একটা জ্যাকেট পরাই লাভ। আমি শুধু বসিয়ে দিচ্ছি মাংসটা, ও একটু নাড়াচাড়া করবে আর আমি একটু হাত সেঁকবো। হাতগুলো একদম ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। আর আদাটা ছিল না, তাই আদার পাতাগুলো আমি পরে দিয়ে দিয়েছি, একটু বেশি করে আদার পাতা দিয়েছি। আমি বাংলাদেশের অনেক ভিডিওতে দেখেছি যে চুই ঝাল দিয়ে মাংস রান্না করে, আসলে চুই ঝালটা কি কমেন্ট করে জানিও তো। আর এদিকে আমি মশলা বাটছি, মশলা বলতে ওই রসুনগুলো একটু থেতো করে নিচ্ছি। আর সোমবারের দিন আমাদের এখানে মেলা আছে, জুয়ের পাপা বলছে তোমাকে এবার মেলা বাড়িতে নিয়ে যাব না। মশলা দিয়ে দিছো সব? কে রান্না করলো? আর আমি রান্না করলাম, আর কে রান্না করে? এই দেখো কি সুন্দর মাংস রান্না করা কমপ্লিট। সবকিছু আমি দিয়ে দিলাম, তোমার বাবা শুধু ঘাটাঘাটি করলো। সবকিছু দিয়ে দিছে। তা না গো, জুয়ের পাপাই করেছে রান্নাটা। আসলে আমি ওইদিকে একটু হাত শিখছিলাম, আর ওইদিকে নাড়াচাড়া করতে করতে ওইদিকে সব মশলা দিয়েছে। ওই যে ব্রয়লারের মাংসটা বেশি একটা রান্না করলে, ঘাটাঘাটি করলে আমি খেতে পারি না বেশি ভালো, তো এই জন্য ওই করে মাংস নিয়ে আসলে। তো যাই হোক, রান্না কমপ্লিট, এখন করব আমরা খাওয়া দাওয়া। আর ভাবছি উনুনের পাশে বসেই আজকে খাওয়া দাওয়া করব।
এত সুন্দর আগুন জ্বলছে উনুনে, এখানে হাত তাপাতে এদিকে আমিও খাবো, জুইকেও খাওয়াই দেব। জুইয়ের পাপা এখন যাবে দিদিদের বাড়িতে সবজি দিয়ে আসতে, মানে মাংস দিয়ে আসতে। আর দিদিরা যে কোনো কিছু রান্না করলে আমাদেরকে দেয়, আমরাও দিদিদেরকে দেই, মানে ওই যে আমার যে ভাইস্তা আসে রোহান, ওদেরকে। আর এদিকে বাবার জন্য তুলে নিলাম। বাবা প্রথমে বলছিল যে ভাত খাবে না রাতে, পরে আবার আরও বলছিলাম যে খাও, ভাত আছে বেশি করে বানিয়েছি, তো পরে বলছিল খাবে, তাই ভাত সহ মাংস দিয়েছিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, সবার জন্য রইল অনেক ভালোবাসা।